নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন পৃথ্বীরাজ সেনের লেখা শত রজনীর বারবনিতার প্রথম রজনীর গল্প চন্দ্রাবতী। গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্ক শ্রোতাদের জন্য। প্রথম পরিচয়ের মুগ্ধতা ঝরছিল চোখের তারায়। বিরহের করুণ রাগিনী বাজিয়েছিল তার সুর মনের সেতারে, অথচ এর কোনোটাই সত্যি নয়। 23 বছর বাদে এই যে দেখা হলো শোভন আর চন্দ্রাবতী, তার কেউ কি আপ্লুত হয়েছে আবেগ অথবা বিষাদে? সময়টা শেষ বসন্ত। ইতিমধ্যেই দুপুরের বাতাস হয়ে উঠেছে আরো একটু বেশি উত্তপ্ত, অথচ শোভন কিংবা চন্দ্রাকে দেখে তা মনে হওয়ার কোনো উপায় নেই। বাড়তে বাড়তে শহর যেখানে হারিয়ে গেছে শহরতলিতে, ছুটে গেছে হীরক বন্দর অভিমুখে ডায়মন্ড হারবার রোড, তারই দুপাশে গড়ে ওঠা অসংখ্য রিসর্ট বা আরামকুঠির মধ্যে কোনো একটিতে তখন বসেছিল তারা। শোভন ইতিমধ্যে এক সফল চিত্রনাট্য লেখক হিসাবে প্রতিষ্ঠিত। কলকাতা টিভিতে 3টে সিরিয়ালের কাজ চলছে তার, আর সেই উপলক্ষে এই আরামকুঠিতে শোভনের শুভ পদার্পণ। নতুন একটা মেগা সিরিয়ালের ভাবনা ভাবতে হবে তাকে, তাই মনটা আচ্ছন্ন নানা চিন্তার বিস্তারে। অপরদিকে চন্দ্রা নেহাতি পেশাগত কারণে চৈত্র দুপুরে পা পড়েছে তারই কুঞ্জবনে। কি সেই কারণ, সেটা ক্রমশ জানা যাবে। পুল সাইড রকিং চেয়ারে একটু আলস্যকে সঙ্গী করে বসেছিল শোভন। হাতে পুড়ছিল ক্লাসিক সিগারেটের নিকোটিন, উড়ছিল ধোঁয়া, ভাসছিল গন্ধ তামাকের মৃদু মন্দ বাতাসে। হঠাৎ দূর থেকে দেখতে পেল নীল শাড়ির আঁচল। আকাশ নীল, সমুদ্র নীল, নাকি স্বপ্ন নীল, এই বিভাজনটা স্থির করতে না করতেই কানে ভেসে আসে তার উৎফুল্ল হাসির হিল্লোল। আর তখনই স্মৃতির সমুদ্রে তোলপাড়। এই অবয়বটি তার অত্যন্ত চেনা, আর একটু কাছে আসতেই ফ্ল্যাশ বাল্ব জ্বলে ওঠে। 23 বছর আগের হারানো মুহূর্তগুলো কোনো এক ম্যাজিশিয়ানের জাদু স্পর্শে আবার যেন জীবন্ত হয়ে যায়। বয়স কেড়ে নিয়েছে অনেক কিছুই, কেড়ে নিয়েছে কিশোরী শরীরের লাবণ্য অথবা চোখের কোণে হঠাৎ জ্বলে ওঠা হীরক দ্যুতি। তবুও বয়স হার মেনেছে অনেক কিছুর কাছেই। এখনো তেমনি ভরাট দেহের এখানে সেখানে জমে ওঠা লোভনীয় অঞ্চলগুলো, এখনো তেমনি আবেগে হাঁটার ধরন। চন্দ্রাবতী অবাক হয়ে তাকিয়েছিল ওই নীলাম্বর শাড়ি পরা মধ্য বয়সিনী মেয়েটি। মেয়ে নাকি মহিলা, কোন ডাকে ডাকতে হবে তাকে? অথচ শোভনের চোখে সে এখনো দুপাশে বেনি দোলানো উইমেন্স কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী। শোভনদা, তুমি এখানে কি করছো? প্রশ্নগুলো ঠিকরে বেরিয়ে এসেছিল, যেন কোনো উকিল জেরা করছে এক সাক্ষীকে। আহত অভিমানে মুখ ঢাকতে ঢাকতে, হারিয়ে যাওয়া পৌরুষকে হাতের মুঠোয় বন্দি করতে করতে, ফিল্টার টিপ সিগারেটের শেষ টান দিতে দিতে শোভন আবার ফিরে পেয়েছিল তার উন্নাসিক মানসিকতা। বলেছিল, তোমার হাতে সময় থাকলে তুমি এই বেতের চেয়ারে বসতে পারো চন্দ্রাবতী। পাশের পুরুষ সঙ্গীটির দিকে তাকিয়ে ইঙ্গিতে কি যেন বলল চন্দ্রা। ভদ্রলোক চলে গেলেন কটেজে। তার অপসৃয়মান শরীরটার দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চন্দ্রাবতী বসে পড়ল শোভনের পাশে বেতের চেয়ারে।
সুইমিং পুলের নীল জল ঘিরে স্বল্পবাস সুন্দরীদের আনাগোনা। ড্রিঙ্কস হাতে ছুটে যাচ্ছে দুধ সাদা পোশাক পরা ওয়েটারের দল। স্টেরিওতে কোনো একটা ওয়েস্টার্ন রোমান্টিক ক্লাসিকের মিউজিক বাজছে ঝমঝম করে। চাঁদি ফাটা রোদ্দুরের হাত থেকে মাথা বাঁচানোর জন্য রয়েছে বাগান ছাতার আচ্ছাদন। তারই নিচে আপাতত মগ্ন ওই মানব মানবী। চোখের কোণে একরাশ বিস্ময়। তার মনের মধ্যে গুমড়ে ওঠা অব্যক্ত প্রশ্নগুলো এখন তোলপাড় করছে কোনো সমুদ্রের উর্মিমালার মতো। একজন মধ্য 40, অন্যজন 40 ছুঁই ছুঁই। একজনের আলিগড়ি পাজামাতে, চিনয় জিন্সের হাঁটুঝুল পাঞ্জাবিতে, অনামিকায় ঝলসে ওঠা হীরের আংটিতে, পায়ের লখনৌ কারুকাজ করা নাগরাতে পৌরুষ আর আভিজাত্যের বহিঃপ্রকাশ। অন্যজনের আকাশ নীল মেঘলা শাড়িতে, মিডি হাতা এয়ার হোস্টেস ব্লাউজে, রক্তচুনির ছোট আংটিতে লাবণ্যের নিষ্কম্প পদচারণা। কথা বলল শোভন নীরবতা ভেঙে। শুধলো সে, আমাকে তুমি এখনো ক্ষমা করতে পারোনি চন্দ্রা, তাই না? আবার সেই ঋণঋণে হাসির হিল্লোল, যা একদা বিদ্ধ করত শরীর আর মন শোভনের। এই সেই চন্দ্রা, কত বছর আগে শেষ দেখা হয়েছিল তার সাথে। এখনো কি মনে পড়ে তা? তখন শোভন ছিল বিদ্যাসাগর কলেজের 3rd ইয়ারের ছাত্র। পার্ট টাইম টিউশন করে এখানে ওখানে। স্বপ্নের এক রঙিন ফেরিওয়ালা হবার শখ ছিল তার মনে। লুকিয়ে লুকিয়ে কবিতা লিখত আর পাঠাতো লিটল ম্যাগাজিন। অধিকাংশই অমনোনীত ছাপ মেরে ফিরে আসতো তার কাছে। বেশ কিছু হারিয়ে যেত। আর চন্দ্রা সবেমাত্র প্রি ইউনিভার্সিটি পাশ করে ভর্তি হয়েছে 1st ইয়ারে। থাকতো তারা পাশাপাশি। প্রতিবেশী সুলভ সখ্যতা ছিল কিশোর বেলা থেকে। তাই দোলের সকালে রং মাখাতে, শ্রী পঞ্চমীর সকালে অঞ্জলি দেবার ছলে আঙুলে আঙুল রাখতে কোনোই অসুবিধা ছিল না তাদের। এমন ভাবেই কি করে একদিন সহসা চন্দ্রা জড়িয়ে গেল শোভনের সাথে। একদিন হঠাৎ কোনো এক মধ্যরাতে ঘুম ভাঙা চোখে শোভন আবিষ্কার করল আকাশের প্রেক্ষাপটে জ্বলতে থাকা একটি দুটি তারার মাঝে কোথায় যেন লুকিয়ে আছে চন্দ্রার মুখ। তখন সবেমাত্র জলপ্রপাত ভাঙছে শরীরে, খুলে যাচ্ছে মায়াবী আগলগুলি। দক্ষিণের বারান্দা দিয়ে তাতার দস্যুর মতো ছুটে আসছে এক বিষাক্ত বাতাস। অথচ তখনও ছুঁয়ে দেখার অথবা আদর করার তীব্র ইচ্ছাটাকে আর বেশি জাগতে দেয়নি শোভন। কেননা তার মনে হয়েছিল চন্দ্রা বুঝি তার জন্ম জন্মান্তরের সঙ্গিনী। অপরদিকে চন্দ্রাবতী এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মাথার ওপর কর্তব্যের বোঝা, পায়ের নিচে টলমল পৃথিবী। সেই মুহূর্তে শোভনকে সে আঁকড়ে ধরতে চেয়েছিল তার ইহ জীবনের সঙ্গী করে। উত্তর কলকাতার নিয়ম নীতির শৃঙ্খলে আবদ্ধ একজন তরুণীর পক্ষে এই চাওয়াটা হয়তো খুব একটা দুঃসাহসী ইচ্ছা ছিল না। তাই হয়তো তার অনুরাগের মধ্যে বেজে উঠেছিল আত্মনিবেদনের সুর। শোভন এখনো মাঝে মাঝে উন্মত্ত হয়ে যায় চন্দ্রাবতীর জন্য। এখনো কোনো এক শুটিং এর অবসরে যখন হঠাৎ টুপ করে ডুবে যায় সূর্য, পশ্চিম আকাশকে কোনো এক নববিবাহিতা বধূর শিথির সিঁদুর করে রাঙিয়ে দেয়, তখন সহসা ঝরে পড়া ইউক্যালিপটাসের মুখবন্ধ ভালোবাসার খামে উড়ে আসে চন্দ্রাবতীর চিঠি। যখন সে সত্যিকারের মাতাল হয়ে যায় ছ পেগের আক্রমণে, ঝিমঝিম করে মাথা, কোষে কোষান্তরে বইতে থাকে বিজাতীয় আক্রোশ। যখন মনে হয় এই পৃথিবীর সবকিছুর প্রতি জমে আছে আজন্ম ঘৃণা, যখন মাথার মধ্যে দাউ দাউ জলে ভিসুভিয়াসের আগুন শিখা,
তখন একটিবারের জন্য চন্দ্রাকে কাছে পেতে বড় স্বাদ হয় শোভনের। অথবা যখন কিছুতেই মেলাতে পারে না শব্দ আর শব্দের বাঘবন্দি খেলা, যখন টিভি সিরিয়ালের আগামী কোনো এক চিত্রনাট্যের খসড়া অসমাপ্ত কবিতার মতো পড়ে থাকে তার টেবিলের উপর, যখন কফির মাগে চুমুক দিতে দিতে সে ক্লান্ত আর অবসন্ন হয়ে যায়, তখন ভাবে আজ যদি পাশে চন্দ্রাবতী থাকতো, তাহলে তার চোখের তারা থেকে ঝরে পড়া না বলা অনুভূতির কালো কালিতে সে শেষ করতে পারত সেই আধুরি কাহানি। এ সবই তার কল্পনা। বাস্তবে সে আবেগবিহীন আর প্রফেশনাল বলতে যা বোঝায় আক্ষরিক অর্থে তাই। কিন্তু এই এপ্রিল মধ্য দিনে আরাম কুঠিতে নিঃশ্বাস দূরত্বে বসে থাকা চন্দ্রাবতীর দিকে তাকাতে তাকাতে তার অভিমানে স্ফুরিত দুটি ঠোঁটের সংকোচন আর প্রসারণকে লক্ষ্য করতে করতে শোভনের হঠাৎ মনে হলো এই জীবনে সে একটা বিরাট ভুল করে ফেলেছে। কি সেই ভুল? বয়স যখন বন্দী ছিল প্রাগ যুবক দিনের সোনার খাঁচায়, যখন তারা হয়ে উঠেছিল কোনো এক বাদল মেঘের সঙ্গী, তখনই একদিন ঘটে গিয়েছিল এক অঘটন। আজ এই মধ্যদিনে সেই সব কিশোর সুলভ রোমান্টিকতাকে পরিহাস করার মতো সাহস কি আছে তার? ওয়েটার কখন দিয়ে গেছে সফট ড্রিঙ্কস। কি আশ্চর্য! শোভনের কিং সাইজ প্যাকেট থেকে অনায়াস অবহেলায় চন্দ্রা তার ঠোঁটে তুলে নিয়েছে একটা সিগারেট। লাইটার জেলে আগুন জ্বেলেছে তাতে। এই মুহূর্তে চোখ বন্ধ করে রিং করছে, আর সেই বৃত্তগুলো এক একটি চলমান চাবুকের মতো ভাসতে ভাসতে এগিয়ে চলেছে দূর বাতাসে। এই কি সেই চন্দ্রা? নিজের মনকে নিজেই প্রশ্ন করে শোভন, যে একদা ছিল উৎকণ্ঠিতা তার জন্য। এই কি সেই চন্দ্রা একদিন কোনো এক ম্যাটিনি শোতে রাজেশ খান্নার শর্মিলা ঠাকুরের তীব্র সংরাগ দেখতে দেখতে যার হাতে হাত রেখে শোভন স্পর্শ দিয়েছিল আর চোখের পাতায় দিয়েছিল একটা চুম্বন চিহ্ন? বেশ বুঝতে পেরেছিল সে, বিনা হলের আধো অন্ধকারে থরথর কাঁপছে ওই প্রথম যুবতীর সমস্ত শরীর, আর তার দেহের সবখান থেকে ভেসে আসছে একটা অদ্ভুত মাদকতাময় ভালোবাসার সুঘ্রাণ, যে সৌরভ আমাদের মনকে মাতিয়ে তোলে না কামনা মদির আক্রোশে, যা সমস্ত শরীর জুড়ে বাজতে থাকে বিসমিল্লার সানাইয়ের কোনো এক তান হয়ে। ভুলটা করেছিল শোভন। বেহিসাবি উন্মাদনায় প্রথম যৌবন দিনের আবেশে কাঁপতে কাঁপতে হাজির হয়েছিল সে চন্দ্রাবতীর বাড়িতে। দুদিন বাদে শ্রী পঞ্চমী। এখনো বেশ মনে আছে তার। আকাশ জুড়ে কেমন এক উৎসব উৎসব গন্ধ। তখন রাত 10টা বেজে গেছে। স্বভাবতই বন্ধ হয়ে গেছে মধ্যবিত্ত বাড়ির দরজা। রাস্তায় দাঁড়িয়ে উচ্চস্বরে সে ডেকেছিল চন্দ্রার নাম ধরে। অথচ কি আশ্চর্য, তখন সে আজকের মতো প্রতি সন্ধ্যাকে নিষিদ্ধ করত না অ্যালকোহলের জারক রসে। আজও ওই বেহিসাবি নিশি অভিযানটিকে ভুলতে পারে না সে। তারপর হঠাৎ শুনলে মনে হবে এ বুঝি কোনো ছায়াছবির বানানো গল্প। আসলে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যায় যা চলচ্চিত্রের থেকেও রোমাঞ্চকর। কি আশ্চর্য, সেই শিশু রজনীতে বাড়ি ছিল না চন্দ্রা। কোনো এক ভারী কণ্ঠস্বর এবং ফুরিয়ে আসা মুখ জানিয়ে দিয়েছিল চন্দ্রা বাড়ি নেই। অতএব ফিরে আসতে হয়েছিল শোভন। সেদিন মধ্যরাতে হঠাৎ তার বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভাঙা চোখে দরজা খুলে অবাক হয়ে শোভন দেখেছিল এক দীর্ঘদেহী ভদ্রলোকের পাশে জড়সড় দাঁড়িয়ে নিশিমালতির মতো ঝরতে থাকা চন্দ্রাবতীকে। ওই ভদ্রলোক হাত রেখেছিলেন শোভনের হাতে, বলেছিলেন, তোমার নাম শোভন? চন্দ্রাবতী বাড়ি থেকে চলে এসেছে, আজ থেকে এর সব দায়িত্ব তোমার।
20 বছরের শোভনের চোখের সামনে থেকে এক লহমাতে হারিয়ে গিয়েছিল পৃথিবীর সব রং। কেঁপে উঠেছিল ভূতল। আবার নিষিদ্ধ কোনো এক উপত্যকায় ছুটন্ত ঘোড়সওয়ার হয়ে মন উঠেছিল নেচে। আজ এই মধ্য ফাল্গুনের রাত 12:37 থেকে আমি হব ওই অষ্টাদশী শরীর আর মনের একমাত্র অধীশ্বর। আজ থেকে সে হবে আমার সমস্ত সুখ আর স্বপ্নের সহচরী। তার পায়ে আমি অনায়াসে উপহার দেব আমার বিনম্র ভালোবাসা আর সকরুণ সখ্যতার অঞ্জলি। এটি সত্যিই নাকি স্বপ্ন? বেশ কিছুক্ষণ কথা বলতে পারেনি শোভন। তারপর ফিরে এসেছিল বাস্তবের কঠিন পটভূমিতে। হারিয়ে যাওয়ার ভয় ছিল তার মনে। সকলের কাছে পরিচিত সে এক সুভদ্র, পরিশীলিত ভালো ছেলে হিসেবে। একবার ভেবেছিল সে রাতেই চন্দ্রাকে নিয়ে হবে সে অনির্দেশ পথের যাত্রী। পরক্ষণেই মা বাবা আর ছোট ভাই বোনেদের মুখচ্ছবিগুলো ভাসতে থাকে তার মনের ক্যামেরাতে। এক লহমাতে স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল শোভন, না, এভাবে না। যদি কোনোদিনও চন্দ্রাবতীকে সত্যিকারের জীবন সঙ্গিনী করে পেতে চায় সে, তাহলে সকলের সামনে মাথা উঁচু করে জয় করবে তাকে। তস্করের মতো পালিয়ে বেড়ানো এই জীবনকে ছোটবেলা থেকেই ঘৃণা করে শোভ। একদিকে শরীরের সুনিবিড় আকাঙ্ক্ষা, অন্যদিকে কঠিন কর্তব্যের হাতছানি। জিতে গেল শেষেরটা। ক্রন্দশী চন্দ্রাকে তার ইচ্ছের বিরুদ্ধেই রেখে এসেছিল সে স্কুলের এক মাস্টারনির এক চিলতে ফ্ল্যাটে। শেষ যখন মিলন হয়েছিল চোখের সাথে চোখের, নিঃশ্বাসের সাথে কান্নার অনুলেপনে ফুলে ফুলে ওঠা চন্দ্রার বুক দুটি দেখে সবকিছু জয় করার স্বাদ জেগেছিল শোভনের মনে। আবার পরক্ষণেই হারিয়ে গিয়েছিল তা। তারই টানে জীবনের সবকিছু এভাবে বিসর্জন দিয়ে ছুটে আসছে এক প্রাগ যুবতী। এই সত্যটাকে স্বীকার করতেই কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিল চিন্তাগুলো। সত্যিই কি চন্দ্রা ভালোবাসে তাকে, নাকি সবই এক মুহূর্তের মোহ? ভালোবাসা শব্দটার মানে কি? তখনও সেটা জানা হয়নি শোভনের। আর আজও তারই সন্ধানে সে এক পথহারা বাউলের মতো ঘুরে বেড়াচ্ছে। ঘুম আসেনি চোখে, পুড়ছিল চারমিনার। ভবিষ্যৎ পরিণতি নিয়ে চিন্তার মেঘ মনের আকাশে। শেষ রাতে আবার করাঘাত। অজানা আশঙ্কায় দুলে উঠেছিল মন। দরজা খুলতেই সামনে এক দীর্ঘদেহী প্রৌঢ় মানুষ। তিনি ভরাট কণ্ঠস্বরে জানতে চেয়েছিলেন, চন্দ্রা কোথায়? আমি তার মামা। শোভন জ্বলে উঠেছিল আহত পৌরুষে। আবার সেই দ্বিধাচ্ছন্ন বিহ্বলতা আঁকড়ে ধরেছিল তাকে। কিন্তু সারা জীবন সে তো কর্তব্যের সাথে আপোষ করেছে। সেদিন সেই মধ্যরাতেও যুদ্ধে না নেমে বরণ করেছিল সে স্বেচ্ছা নির্বাসন। ওই ভদ্রলোককে পৌঁছে দিয়েছিল মাস্টারনির কামরাতে। ঘুমন্ত চন্দ্রাকে ডেকে তোলা হয়েছিল তার বিছানা থেকে। চোখের নিমেষে অদৃশ্য হয়ে গিয়েছিল কচি কলাপাতা রঙের ফিয়াট। একেবারে শেষ মুহূর্তে শোভনের দিকে চোখের তীর ছুড়ে দিয়েছিল চন্দ্রা। শোভন অনুভব করেছিল সেই চাউনিতে জ্বলছে তীব্র ঘৃণার জ্বালা। সেই শেষ দেখা। তারপর আর কখনো শোভনের সঙ্গে দেখা করেনি চন্দ্রা। মাঝে মধ্যে হঠাৎ কোনো পড়ন্ত বিকেলে দেখতে পেত শোভন। ওই চলেছে চন্দ্রা, হাত দুটি জড়ো করা বুকের কাছে, বই আছে সেখানে। একবারও তাকিয়ে দেখতো না সে শোভনদের বাড়ির দিকে। তখনই সহসা মনটা কেমন হয়ে যেত শোভনের। আর ভাবত, আরেকটু সাহস যদি সঞ্চিত থাকতো মনের ব্যাংকে, তাহলে সে রাতে সে দস্যু হওয়ার স্বপ্নটাকে সফল করতে পারত। অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে কি? এই দুই সফল মানবের জীবন থেকে হারিয়ে গেছে কি বেশ কিছু প্রহর? কোনো কথা বলছে না কেন তারা?
কেন এক অদ্ভুত নৈশব্দের প্রাচীর এসে দাঁড়িয়েছে তাদের মধ্যে। এগিয়ে চলেছিল দিন। প্রাকৃতিক নিয়মেই একদিন চন্দ্রা হারিয়ে গিয়েছিল শোভনের জীবন থেকে। শুনেছিল শোভন শহর ছাড়িয়ে দূরে বীরভূমের দুবরাজপুরে কোনো এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছে তার। পেশার তাগিদে ভাসতে ভাসতে, কাজের অছিলায় এখানে ওখানে ঘুরতে ঘুরতে শোভন কখন হারিয়ে ফেলেছিল চন্দ্রাকে তার স্মৃতির সমুদ্র থেকে। আজ দীর্ঘ 23 বছর বাদে, প্রায় শেষ হয়ে আসা শতাব্দীর এপ্রিল মধ্য দিনে আবার কেন ওই মুখখানি ভেসে উঠল তার চোখের সামনে। কত পাল্টে গেছে চন্দ্রা। এখনো কি হাসলে গালে একটুখানি টোল পড়ে তার? থুতনিতে ছোট্ট একটা কাটা চিহ্ন। কত কথাই জানতে ইচ্ছে করে, কত প্রশ্ন জমে আছে তার মনের মধ্যে, কিন্তু সময় সংক্ষিপ্ত দুজনেরই। মনি বন্ধে বাঁধা ঘড়ি। শোভন প্রশ্ন করে, চন্দ্রা, যদি কিছু মনে না করো একটা কথা জানাবে আমায়? আবার সে খিলখিলে হাসির হিল্লোল, যে হাসি একদা বিদ্ধ করত হৃদয়। হাসির শেষটুকু বাতাসের বুক থেকে নিঃশেষিত হতে দিতে না দিতে চন্দ্রা বলতে থাকে, আমি জানি শোভনদা, তুমি কি জানতে চাইবে আমার কাছে। এই প্রশ্নটা প্রত্যেক দিন আমাকে এত বেশিবার শুনতে হয় যে শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি। কি প্রশ্ন? এবারেও হার মানতে হলো 40কে প্রায় ছুঁই ছুঁই 40-এর কাছে। হেসে উঠল রক্তরুবি, মলিন হলো অনামিকার হীরক কণা। তুমি শুধাবে কি করে আমি পা রেখেছি এই পথে, কেমন করে হয়েছি আমি নিশান্তিকার অভিযাত্রিনী, তাই না? সে এক দীর্ঘ ইতিহাস শোভনদা। শোনার মতো সময় হাতে নেই তোমার, বলার মতো মন হারিয়ে গেছে আমার কবে। ছোট্ট করে বলতে গেলে আমার কি মনে হয় জানো, জন্ম মুহূর্তে থেকে আমরা বোধহয় ভাগ্যের হাতে বন্দী। না হলে দেখো, সেই যে তুমি সেই রাত 10টায় কড়া নেড়েছিলে আমার বাড়ির দরজায়, আমি ছিলাম না। থাকলে হয়তো এভাবে উথাল পাথাল হয়ে যেত না জীবন। যখন শুনলাম তুমি এসেছো, আমার দেখা না পেয়ে ফিরে গেছো, তখন আমার সমস্ত শরীর জুড়ে এক ঋণ ঋণে অনুভূতির মতো বেজে উঠেছিল একাকিত্ববোধ। যখন সবাই, মা বাবা আমাকে তীব্র আক্রমণ হানছে, আমি নাকি শরীরের এক পশারিনী, তখন কেন যে ছুটে গিয়েছিলাম কাকার বাড়িতে, এর সবই বোধহয় আগে থেকে ঠিক করা থাকে, তাই না? আবার হাসতে থাকে চন্দ্রাবতী, আবার কাঁপতে থাকে তার সমস্ত শরীর, আবার পুড়তে থাকে সিগারেট, উড়তে থাকে ধোঁয়া। কেন যে আমার সেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্বামী ছিনিমিনি খেলা শুরু করলো আমার শরীর নিয়ে? কিছুর কি অভাব ছিল তার? দুটো তেল কলের মালিক, কিন্তু শহর কলকাতায় একাধিক গণিকা পল্লীতে তার নিত্য যাতায়াত। কেন যে আমি আবার হয়ে উঠলাম তার প্রতি অমনোযোগী? ভাবলাম পুরুষরাই চিরদিন এভাবে হত্যা করবে রমণীর হৃদয়, আর আমরা দুর্বল আর অভিমানিনী বলে চিরদিনই এভাবে পুরুষের সমস্ত অপরাধকে ক্ষমা করে যাব। শরীরটাকেই সাজালাম রঙ্গিনীর সজ্জায়, চোখের কোণে সুরমা নয়, দিলাম কামনার নীল অঞ্জন, ঠোঁট রাঙালাম লিপস্টিকে নয়, বাসনার রঞ্জনীতে। কি আশ্চর্য, পুরুষ পতঙ্গরা একটু একটু করে ভিড় জমালো আমার চারপাশে, আর যেমন ভাবে দীপাবলির রাতে পড়ে শ্যামা পোকারা, তেমন ভাবেই পূর্ণ তাদের শরীর আর মন। দুবরাজপুর থেকে শহর কলকাতা, নিজস্ব ফ্ল্যাট, সুখী বিলাসী জীবন, সবই মুঠোবন্দি আমার এখন। কিন্তু জানো শোভনদা, আজ এই এপ্রিল মধ্য দিনে তোমাকে একটা সত্যি কথা বলে যাই। সেদিন যদি তুমি আমাকে তাড়িয়ে না দিতে, তাহলে আমি হয়তো জীবনটার আসল মানে খুঁজে পেতাম।
জানি না তোমার সাথে আর কখনো দেখা হবে কিনা, না হলেই বোধহয় ভালো হয়, তাই না শোভনদা? তুমি ভাববে চন্দ্রা কেন এক বাদল বাতাসের মতো এলোমেলো করে দিচ্ছে আমার সাজানো সংসার। ভেবো না, তোমার সঙ্গে দেখা হয় না বলে তোমার কোনো খবর আমি রাখি না। তোমার স্ত্রী ইলা, আমার এককালের বান্ধবী, তোমার ছেলে রঞ্জন আর মেয়ে অঞ্জনা। কি ঠিক বলেছি তো? এদের সকলকে আমি চিনি। তাই বলছি শোভনদা, আর কখনো কোনোদিনও আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না। মনে করো এই চৈত্র দুপুরে যা কিছু ঘটে গেল সেটা একটা স্বপ্ন, তার মধ্যে কোনো সত্যি নেই। আচ্ছা, চলি কেমন? ধূপের ধোঁয়া উড়ে গেলে থাকে শুধু বিষণ্ণ স্মৃতির হাহাকার। শোভন তাকিয়ে রইল অপুশ্রিয় মনা চন্দ্রাবতীর চলে যাওয়া শরীরটির দিকে। তারপর একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে ভাবল, যে চন্দ্রার স্মৃতি নিয়ে সে এতকাল বেঁচে ছিল, সে কেন এমন ভাবে এক রক্ত মাংসের মানবী হয়ে গেল? এখানেই শেষ হলো পৃথ্বীরাজ সেনের লেখা শত রজনীর বারবনিতার প্রথম রজনীর গল্প চন্দ্রাবতী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।